দেখেন, আপনি যদি বলেন এই দায়টা কার, আপনি গত 2-3 দিন থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা মানে টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এইটা যে এই জামাত এবং ইসলামী আন্দোলন। আমি মনে করি এখন ডিসপিউটটা শুধু জামাত আর ইসলামী আন্দোলন নেই, এখন ডিসপিউটটা হয়ে গিয়েছে 10 দল এবং ইসলামী আন্দোলন। আপনি যদি কমন সেন্স অ্যাপ্লাই করেন তাহলে 10 ভার্সেস 1-এ পরিণত হয়েছে। আপনি দেখেন, আপনি ইসলামপন্থীদের এই 10 দলের যে সাংবাদিক সম্মেলন দেখেছেন আর ইসলামী আন্দোলনের যে সাংবাদিক সম্মেলন দেখেছেন, আপনি দুইটার মধ্যে পার্থক্য খুঁজে পাবেন। আপনি 10 দলের সাংবাদিক সম্মেলনে ইসলামী আন্দোলনকে খুবই সফটলি হ্যান্ডেল করা হয়েছে, যে তাদেরকে ভাই হিসেবে অ্যাড্রেস করা হয়েছে। আর আপনি ইসলামী আন্দোলনের যে টকশোটা আপনি দেখেছেন, সেই টকশোর মধ্যে যেভাবে আক্রমণাত্মক বিভিন্ন বিষয়, যেমন আমিরে জামাত এবং চরমনাই পীর সাহেব একসাথে বসছেন, ইন্টারনালভাবে কি কথা হয়েছেন সেটাও ফ্লাশ করে দেওয়া হয়েছে। এই নীতির প্রবর্তক যদি আপনারা হন, আমরা এই ধরনের কথাও শুনেছি যে আপনারা বের করে দিবেন কাউকে চাইলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বের করে দেবে, কিন্তু সেখানে ইসলামী আন্দোলন কেন বের হয়ে আসলো? আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথম কথা হলো, আমি এটাকে দায় হিসেবেই দেখি না। আচ্ছা, মানে এই যে একসাথে হওয়া, আবার ভিন্ন পথ চলার সিদ্ধান্ত নেওয়া, এটা বড় কোনো অঘটন না যে তাহলে দায় দিতে হবে। এটা একেবারেই বৈচিত্র্য। আপনি জানেন যে ইসলামের ইতিহাসে একেবারে সাহাবা কিরামের শুরু থেকেই মানে রাজনীতি নিয়ে এক ধরনের ভিন্ন মত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিয়েও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দ্বিমত ছিল। এটা সবসময় ছিল। তো রাজনীতি এমন একটা জিনিস, এখানে সবসময় মানে আমার কতটুকু ভালো হবে ভবিষ্যৎ চিন্তায়, আমার দৃষ্টিতে আমরা কিন্তু সবাই সেটা দেখে সিদ্ধান্ত নেই। ফলে এটাকে দোষ আকারে দেখানোটা উচিত না। করতে গেলে সেনাপতিদের পরস্পরের মধ্যে অবিশ্বাস যদি কখনো, সন্দেহ যদি কখনো দানা বাঁধে, এবং কখনো যদি মনে হয় কোনো একজন সেনাপতির যে আরেকজন আমাকে কোনো ধরনের হেউ করছে বা একটু, তাইলে আসলে ওই যুদ্ধে আসলে থাকলে সবার পরাজয় হয়। তো সেই যুদ্ধ থেকে আসলে একজন সরে আসা ভালো। আর যে বলছেন না যে সরে আসা, বের করে দেওয়া, আমাদের দায়িত্বশীলকে আমরা বলেছি কিনা যে জামাতকে বের করে দেওয়া, সেটা আমরা বলি নাই। এবং আমরা মনে করি যে ইসলামকে কেন্দ্র করে, ইসলামকে ক্ষমতা নেওয়ারকে কেন্দ্র করে, এখানে একটা কথা ভাবি সবসময় বলি যে আধুনিক বিশ্বে বর্তমান পশ্চিমা সভ্যতার আক্রমণের মুখে শরিয়া আইনকে প্রাধান্য করে উচ্চ গলায় কথা বলে যাওয়া, এটা অনেক ধরনের সমস্যা জায়গা আছে। এবং এটা হয়তো অনেকে প্র্যাগমেটিক বলবেন না, অবাস্তব বলবেন, তারপরেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ খুব জোরালো গলায় শরিয়ার প্রাধান্যকে পরিষ্কার করা বলতে পারে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, তার চেয়ে ভালো কথা কি হতে পারে যে বলে আমি মুসলিম। তো এই যে বলাটা, এটাকে গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করছেন, আপনি দেখেছেন গত মানে আপনার সমঝোতার বিষয়ে যখন 7-8 দিনের আপনি বিভিন্ন চরমনাই পীর সাহেবের, চরমনাইয়ের যে এই নায়েবে আমির, উনি কিন্তু হুমকি দিয়ে বলেছেন যে আমরা বের করে দিব, হ্যাঁ আমরা বের করে দিব। এটা নিয়ে টানাপোড়েন হবে, কেউ বেশি চাইবে, কেউ কনভিন্সের বিষয়। আর এখানে তো জামাত, এখানে তো বলা হয় না জামাতের নেতৃত্বে আসছে, এখানে বলা হয়েছে 10টা দল 11টা দল একসাথে আসছে, এখানে কারো লিডারশিপে আসে নাই কিন্তু। হ্যাঁ, তো সুতরাং যদি জামাতের নেতৃত্বে আসতো তাহলে জামাতকে ব্লেম দেওয়া যেত, জামাতের কারণে আমরা বের হয়ে আসছি। এখানে কিন্তু 11 দল বা 10 দল যে সিদ্ধান্তগুলো নিবে, ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। এমন আসনগুলো যেগুলো বন্টন হচ্ছে, 50টার মতো আসন রাখা হয়েছে। বরিশাল, ঢাকা, জেলাবাদে ঢাকা আর ময়মনসিংহ বিভাগটা হয়েছে, তাতে 96টা আসন নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। সেখানে ইসলামী আন্দোলনের জন্য 35টা আসন একমত হওয়া গেছে। এর পরের বৈঠকটা পরের দিন হওয়ার কথা, সেটা নানা কারণে হয় নাই। সে কারণগুলো আমি সৎবিশ্বাসে করতে চাই যে আসলে যৌক্তিক কারণ ছিল, আমরা বরং চেষ্টা করছি, হয়নি। এরপরে যখন বৈঠকটা শুরু হলো, তখন শুরুতেই একটা কথা বলছেন ওনারা যে গাড়ি সাহেব হয়েছে তো 35টা, আর কত আসন চাই, আপনাদের হয়েছে তো 35টা। তো কথা তো এটা না, আমরা বারংবার বলেছি যে যদি মনে হয় যে একটা আসন হাত পাখা না, একটা আসন হাত পাখা করবে না, যে সেখানে গেছে বসেছিল। তো এরপরেও বৈঠকের মধ্যে যখন আলোচনা হয়, তখন আমরা যখন এই পর্যায়ে আসি, আমাদেরকে হেউ করতে গেলে এই সর, এটা বলতে হয় না, অনেকভাবে ডিপ্লোম্যাটিক হেউ করা যায়। এই বিষয়টা একটা বিষয় ছিল, তবে আমি বলি এটা কিন্তু মূল বিষয় না, কারণ এটা হতে পারে। এটা বলেছেন যে জামাতের আমির একজন খ্রিস্টান প্রতিনিধির বরাত দিয়ে বলেছেন যে তিনি বলেছেন তারা ক্ষমতায় আসলে খেলাফত বা শরিয়া প্রতিষ্ঠিত করবে না। এই জায়গাটা আসলে কি বলার আছে? জামাত কি শরিয়ার আইন থেকে আসলেই সরে গেল কিনা? জি দেখেন, ইসলামী আন্দোলন থেকে যেটি বলা হয়েছে, জামাত শরিয়া আইন থেকে দুটি কারণে ওনারা বলেছে যে জামাতের থেকে ঐক্যটার মানে বেসিক যে দুটি কারণ প্রথমত বলেছেন, একটা হচ্ছে ইসলামী আইন থেকে সরে আসছে, দ্বিতীয় হচ্ছে তারেক রহমানের সাথে বসে ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছে, এই বিষয়টাও নিয়ে আসছেন। দেখেন, তারেক রহমানের সাথে তারেক রহমানের সাথে যে বসাটা হয়েছে সেটা প্রায় আর 10-12 দিন আগে, এবং জামাতের আমির যে বক্তব্যটা দিয়েছে এটা 2-3 দিন আগে, কিন্তু আজকে 7-8 দিন থেকে কিন্তু এই টানাপোড়েনটা চলছে। তাহলে এখন আপনার আসন আপনি যদি মনে করেন আপনার আসন বেশি হলে এটা সমস্যা না, আসন কম হলে আপনার সমস্যা, এটা কিন্তু খুব
কষ্টদায়ক বিষয়। আপনি দেখেন জামাতের আমির কি বলেছেন, জামাতের আমির বলেছে যে আমরা বর্তমানে এক্সিস্টিং যে লটা আছে এই লটাকে আমরা অ্যামেন্ড করে আমরা আমাদের এই পরিচয়, যেহেতু আমরা এই সংবিধানের আলোকে, এবং কি তিনি বলেছেন যদি জনগণ মনে করে তাহলে আমরা ভবিষ্যতে শরিয়া প্রতিষ্ঠা করব, উনি বলেছে। তার মানে এখানে দেখেন প্রথম কথা জামাত একা ক্ষমতা আসছে না, যে প্রথমে যে 8 দলটা ছিল 8 দলের মধ্যে 2টা দল কিন্তু বাইরের দল, আপনি শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য ওনারা নির্বাচন করার জন্য ওনাদের রাখার জন্য ওনারা কি করলেন, শাসনতন্ত্র শব্দটা বাদ দিলেন। তার মানে কি আপনি শাসনতন্ত্র বাদ দিলেন, এটা যদি কৌশলের অংশ হয় তাহলে জামাত যে সরাসরি বলছে না যে ওয়েলফেয়ার স্টেটটা কি, ওয়েলফেয়ার স্টেট মানে তো হচ্ছে সবচেয়ে বড় খেলাফত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কুনতুম উখরিজাতিল লিন্নাস, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি মানুষের কল্যাণ করার জন্য। তার মানে কল্যাণ রাষ্ট্র, মদিনাতে যে কল্যাণ রাষ্ট্র ছিল, মক্কাতে যে কল্যাণ রাষ্ট্র ছিল, খেলাফতের যে কল্যাণ রাষ্ট্র ছিল, সেটাই তো ওয়েলফেয়ার স্টেট। তাহলে জামাত যে একটু কৌশল অবলম্বন করছে। আপনি দেখেন শরীয়তে একটা বিধান আছে তাদরাজ বলে, এটাকে বলে গ্রাজুয়ালিজম। গ্রাজুয়ালিজম মানে শরীয়তের বিধানকে করার জন্য ধারাবাহিক প্রক্রিয়া। এই শব্দটা আসছে হচ্ছে দারাজা শব্দ থেকে। দারাজা শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, মানে সিঁড়ি যেভাবে ধাপে 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 ধাপে। আপনি দেখেন কোরআন কিন্তু 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, 23 বছর ধরে। আল্লাহ কিন্তু চাইলে আল্লাহ রাসূলের উপর প্রথম দিন হেরা গুহায় গিয়ে কোরআনটা দিতে পারতেন, কিন্তু না, সময়ের আলোকে একটা 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 করে গ্রাজুয়ালি একটা একটা করে হয়েছে। এবং আপনি জানেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল ইয়েমেনে পাঠাচ্ছেন, তখন তিনি বলেছেন হে মুআজ, তুমি ইয়েমেনে যাচ্ছ, তুমি প্রথমেই যেহেতু তুমি যাদের কাছে যাচ্ছ তারা হচ্ছে আহলি কিতাব, তোমার প্রথম দায়িত্ব থাকবে তাদেরকে একাত্মবাদের ঘোষণা দেওয়া। প্রথম কাজ হবে একাত্মবাদের। যখন তারা একাত্মবাদটা মেনে নিবে, এক আল্লাহকে মেনে নিবে, তখন পরবর্তীতে তোমার কাজ হবে সালাত, নামাজের কথা বলা। যদি দ্বিতীয়ত তোর যে তারা যে নামাজটা মেনে নেয়, তৃতীয়। এখন কথা হচ্ছে আপনি দেখেন হুট করে আপনি যখন বিশ্ব একটা ডিপ স্টেট একটা বিষয় আছে, বিশ্ব রাজনীতি করতে যাবেন, আপনি দেখেন আপনার এই মিশরে মুসলিম ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমিন যে রাষ্ট্রটা, ইখওয়ানুল মুসলিমিন যে দলটা, তারা হচ্ছে আরব বসন্তের পরে মিশরে একটা দল ছিল, এটা হচ্ছে নূর পার্টি ছিল, সালাফিপন্থী। তারা একসময় গণতন্ত্র হারাম বলতো। পরবর্তীতে আরব বসন্তের পরে, আমি একটু শেষ করে দিচ্ছি, আরব বসন্তের পরে তারা একসাথে বসে ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি নাম দিয়ে, ফ্রিডম অ্যান্ড জাস্টিস, তারা একটা ডেমোক্রেটিক অ্যালায়েন্স করেছে, ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সেই অ্যালায়েন্স করে ডক্টর মুরসি ক্ষমতা আসছিলেন। পরবর্তী 3 মাসের মাথায় নূর পার্টিকে বিভিন্ন ডিপ স্টেট এবং কি আপনার এই সেনাবাহিনীর প্ররোচনায় পরবর্তীতে তারা আন্দোলন শুরু করেছে ডক্টর মুরসির বিরুদ্ধে, যে কেন খেলাফত প্রতিষ্ঠা করছে না। যখন মুরসি চাপে পড়ে খেলাফতটা ঘোষণা দিয়েছেন, 1 বছরের মাথায় ক্ষমতাচ্যুত হয়েছেন। সে নূর পার্টি এখন বর্তমানে সিসিকে কখনো বলে না যে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, এবং 2018 সালে সিসির সাথে একসাথে ইলেকশন করেছে। আমি কখনো বলবো না বাংলাদেশের সঙ্গে তুলনা করছি, আমি কখনো বলবো না ইসলামী আন্দোলন নূর পার্টি, আমি কখনো বলবো না। আমি বললাম তাদাররুজ, এটা খুব চমৎকার শব্দ। তবে তাদাররুজটা হয় বিধানের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে তাদাররুজ হয় না। আরবরা ওরা 333 কোটি দেবতার বিশ্বাস করতে, এমন হয় না যে আজকে 32 কোটি কালকে 31 কোটি, তা হয় না, একটা নেই, এক আল্লাহ। ফলে তাদাররুজটা বিধানের ক্ষেত্রে হয়, প্রয়োগের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে হয় না। এইটুকু মাথায় রাখলে অনেক কিছু সলভ হবে। দ্বিতীয় একটা বিষয় হলো ওয়েলফেয়ার স্টেট আর ইসলামী রাষ্ট্র এক জিনিস না। ইসলামী রাষ্ট্রের বাই প্রোডাক্ট ওয়েলফেয়ার স্টেট, কিন্তু ওয়েলফেয়ার স্টেট হলে ইসলামী রাষ্ট্র হয় না। আপনি জানেন যে ইসলামী রাষ্ট্রে, এটা মাওলানা মওদুদির অন্যতম প্রধান আর্গুমেন্ট, যে হাকিমিয়া। তো হাকিমিয়া যদি আল্লাহ না হয়, তাহলে ওয়েলফেয়ার হোল স্কোয়ার না, ওয়েলফেয়ার টু দ্য 10 যদি হয়, তা তো ইসলামী রাষ্ট্র হয় না। তৃতীয় একটা বিষয় হলো, আমরা বলি যে কোনো মানুষ যদি ইমান না থাকে, তারপরে সে 1000 কাজ করলে কোনো লাভ আসে না, আর ইমান থাকলে 5টা কাজই ভালো। বর্তমান যে আইন আছে, সেই আইনের সবটাই আসলে ইসলামের সাংঘর্ষিক না, কিন্তু এই আইনের ভিত্তি হলো, আবার সেই মাওলানা মওদুদি রেফারেন্সে বলি, ভাই আমার শেষ করে দিয়ে, মাওলানা মওদুদি রেফারেন্সে বলি যে এখানে জনগণকে হাকিম মেনে, হাকিমিয়েতে জনগণকে মেনে এই আইন করা হয়েছে। ফলে এই আইনে পুরোটাই বাতিল। আর যে আইন আল্লাহকে হাকিম মেনে সেটা। এখন কথা হলো যে শরিয়ার প্রাধান্য ক্ষুণ্ণ হয়েছে কিনা। আমরা বর্তমান বিশ্ব ব্যবস্থায় শরিয়ার নাম উল্লেখ করাটাই অপরাধ বানায় ফেলা হয়েছে। এখন আমরা ওইখানে আসতেছি। এখন আমরা যখন ইসলামী রাষ্ট্র, মানে ইসলামী দলগুলো আছি, আমাদের বলা কওয়াতেও যদি আমি শরিয়াকে প্রাধান্য না দেই, তাহলে সেটা আমরা আপত্তিকর মনে করি। এইখানে জোটটা ভাঙার বা এটা সমঝোতা ভাঙার প্রধান কারণ ছিল এটা, আমরা ইসলামপন্থী একসাথে হয়েছিলাম, তখন জাকপা ছিল এবং রাজারা ছিল, তারাও শরিয়া আইন নিয়ে আসলে খুব বেশি আপত্তি করে নাই। কিন্তু পরবর্তী যখন এনসিপি আসলো, এখন 3টা বিষয় নিয়ে ঐক্যটা হয়েছে। একটা বিষয় হলো দলীয় নির্বাচনের বিষয় হলো একটা কি 300 আসনে একক প্রার্থী মনোনয়ন দেওয়া, 2 নম্বর হলো জুলাই স্পিরিটকে ধারণ করে দেশ গঠন করা, 4 নম্বর হলো গণভোটের হ্যায়ের পক্ষে থাকা। এখানে ইসলাম কোথায়? যদি এখানে ইসলাম না থাকে, এখানে এক লাইনে তো সরিয়ে আনা যাইতো। যদি ইসলাম না থাকে, তাহলে ওই ধরনের কোনো জোট সমঝোতায় ইসলামী আন্দোলন যায় না। আমি বলি ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বৈষয়িক স্বার্থে আপনি বোকা বলতে পারেন, অপরিণামদর্শী করতে পারেন, কিন্তু একটা জায়গায় আমরা খুব মজবুত, যে আদর্শটাকে ধরে রাখা। আমি শুধু আপনাকে বলছিলাম না যে এই বিভাজনটা ভালো হতে পারে। আমি কিন্তু আমার ভাই উত্তরটা পাইনি যে 268 আসন নির্বাচন করছেন, 151 আসন যদি পেয়ে যান, তাহলে প্রথম দিনেই কি আপনারা এই আইন বাস্তবায়ন করবেন? প্রথম দিনেই শরিয়া
বিশ্বাসগতভাবে শরিয়া প্রথম দিনই বাস্তবায়ন হবে। জি, এখন সেটা আমি নিয়ে- উত্তর পেয়ে গেছি। হ্যাঁ। আর একটু বিরতিতে যাই, বিরতির পর ফিরে এসে আমি আবার আলোচনা করবো। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক স্বাগত, আরেকবার দেখছেন এখন প্রকাশ। কথা বলছিলাম সমঝোতায় বিভেদ নিয়ে। এই পর্বে একটু শুরুতে মারুফের কাছে যেতে চাই। মারুফ ভাই, একটু আগে আপনি বলছিলেন যে আপনারা ক্ষমতায় আসলে প্রথম দিনেই ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন, একদম প্রথম দিনেই আপনি বলেছেন, কোট আনকোট। সেক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের সাংবিধানিক কাঠামো, এই কাঠামোটা ঠিক থাকবে কিনা? আমাদের ব্যাংকিং যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে প্রথম দিনেই সব বাদ হয়ে যাবে না, সুদভিত্তিক যে ব্যবস্থা আছে? আলহামদুলিল্লাহ, মানে শরিয়ার প্রাধান্যটা প্রথম দিনে স্বীকার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন প্রথম দিন মানা না, এরপর নামাজও আস্তে আস্তে করবে, সেটা কথা। কিন্তু শরিয়ার প্রাধান্যটা প্রথম দিনই নীতিগতভাবে সেটা প্রতিষ্ঠা করা হবে, তারপরে হয়তো সেটা পর্যায়ক্রমে হবে। তাহলে জামাত তো সেই না, কথাই না, বলছে। এখানে পার্থক্য আছে, ওটা আমি একটু বলি। যে ধরেন মার্থাদা শেষে যেভাবে বললেন সবাই আমরা জানি, এরপরে এহসান মোহাম্মদ জুবাইর ভাই কিন্তু একটা ব্যাখ্যা দিচ্ছেন। তিনি ব্যাখ্যা দিলেন কি, যে উনি জিজ্ঞেস করছে আপনারা কি শরিয়া আইনে দেশ চালাবেন? বলছে আমরা বিদ্যমান আইনে চালাবো। পুরো অ্যাপ্রোচটা এমন যেখানে আসলে শরিয়া আইনটাকে একটা প্রবলেমেটিক বানায় ফেলা হয়েছে, শরিয়াটাকে। এই জায়গাটাতে আমাদের আপত্তি। এবং দ্বিতীয় যেটা বললাম যে সমঝোতাটা হয়েছে, সেই সমঝোতার মধ্যে লিখিত কোথাও সেখানে শরিয়ার কথাটা বলা নাই, এবং শরিয়ার আলোচনাটা আস্তে সরাই দেওয়া হয়েছে। আমি খুব সংক্ষেপ করে বলে যে যেহেতু আর সময় পাওয়া যাবে না, কেন আমরা সাথে সরে আসলাম, কারণটা কি। এক নম্বর কথা হলো এটা ইসলাম প্রশ্ন। আর একটা বিষয় দেখেন, রাজনীতির জন্য অনেক কিছু আসলে করা যায়, কিন্তু ইসলামের কিছু মৌলিক বিধান আছে, হ্যাঁ, এগুলোকে আসলে করা যায় না। হযরত রবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রোমের ওইখানে গেছেন, তো যাওয়ার পরে উনি ইসলামের সুন্নাত অনুসারে খাবার পড়ছে, খাবারটাতে তুলে খেয়েছেন। তো ওরা খুব আশ্চর্য হচ্ছে যে এত বড় সাম্রাজ্যের প্রধান, তখন বলছেন যে আহমকদের জন্য কি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাদ দিব? আমি রবি ইবনে আমর রাদিয়াল্লাহু কথা বলতে যদি উদ্ধৃত করে বলি, তাহলে দুনিয়ার কোনো হাজার সাম্রাজ্যের জন্য কি আমি পর্দার মতো একটা বিধানকে আমি মানে উপেক্ষা করবো না। তো এই জায়গাগুলোতে আমাদের মনে হয়েছে যে শরিয়ার প্রশ্ন হালকা হয়ে যাচ্ছে। দুই নম্বর কারণ যেটা, মনিরা শারমিন এনসিপির নির্বাচন পরিচালকের সদস্য সচিব, তিনি স্পষ্ট করে বলছেন এটা কোনো আদর্শিক জোট না, এটা নির্বাচন কৌশলগত জোট। অথচ এটার বিরোধিতা কিন্তু জামাত ইসলাম থেকে করে নাই, অথচ আমরা করছিলাম একটা সম্পূর্ণ আদর্শিক জোট। যে একদিন আওয়ামী লীগের অত্যাচারে কারণ আদর্শিক জোট করতে পারি নাই, ইসলামকে সামনে আনতে পারি নাই, এখন মুক্ত পরিবেশে আমরা আদর্শিক জোট করব। 3 নম্বর বিষয় হলো আসন দেওয়া নেওয়া হবে না, আমাদের মধ্যে আলাপ ছিল আসন বন্টন হবে। এনসিপির সাথে যে আলোচনাটা হইলো, সেখানে তার সাথে যে 30 সিটের একটা আলোচনা হইলো, সেটা আমরা পরে পত্রিকা মারফত এরপরে আলোচনা জানা গেছে। এখন এটা তো আসলে যখন সমঝোতা হয়, আমরা তো ওই মনোভাব নিয়েই গেছিলাম। আগেই যদি আমি জামাত ইসলামকে বড় ভাই মেনে নিতাম তাহলে সমস্যা ছিল না, কিন্তু আগে গেছি দুই ভাই সমান সমান মনোভাব নিয়ে। এখন দেখছি হুট করে আপনি বড় ভাই বলো, তাকে 30টা দিয়ে দিচ্ছেন, তাকে 20টা দিয়ে দিচ্ছেন, এটা আমরা নিতে পারি নাই। 4 নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে আসন বন্টন নিয়ে এক ধরনের হয়েছে, মানে শব্দটা বললাম না যে ভাই আসন 30-40-50 ব্যাপারটা ছিল, বলি আসন 30-40-50টা ব্যাপার না, কিন্তু আমি যে আসনগুলো হইতে পারি সেগুলো বাদ দিয়ে আমার 200 আসন দিলি বাকি, আমি তো 200 আসনে হইতে পারবো না, হলে আমি একাই ইলেকশন করতাম। এইটা বিষয় ছিল 4 নম্বর বিষয়। যে 5 নম্বর যেটা, এটা কিন্তু আপনাদের যে যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম, উনি সেটা বলেন না, উনি আসলে বলতে চান না বিষয়টা, সংবাদ সম্মেলনে উনি সেটা বলতে চান না। কিন্তু আমাদের আরেকজন যুগ্ম মহাসচিব লিয়াজুল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ আজকে সেটা কুমিল্লা সেটা বলে ফেলছেন। 5 নম্বর বিষয় যেটা, সেটা হলো ভাই রাজনৈতিক অস্বচ্ছতা। আমি বলি বিষয়টা কি, শুনতে খারাপ শোনা যাচ্ছে, বিএনপি আগের বন্দোবস্তের ভালো দল, আওয়ামী লীগ আগের বন্দোবস্তের খারাপ দল, আমরা নতুন একটা বন্দোবস্ত এখানে প্রতিষ্ঠা করতে চাইছি। এখন যদি এখানে আমাদের প্রধান দল সমঝোতা, সে যদি গিয়ে বলে আসে যে আমরা জাতীয় সরকার করতে চাই, এটা করতে চাই, তখন হয় কি, যেই বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই করার জন্য সমঝোতা করলাম, তো সেই বন্দোবস্তের সাথে জাতীয় সরকার করতে গেলে আমি জামাতের সাথে সমঝোতার কাছে আমি সমঝোতা করি, এটা আমাদেরকে করছে। 6 নম্বরে যেটা সরে আসার কারণ, সেটা হলো বিদেশিদের সাথে আলাপ আলোচনা হয়। এখন দেখেন আমাদের সমঝোতা করছি, এটা সরকার গঠন করার স্বপ্ন দেখে আমরা সমঝোতা করছি। এখন বিদেশিদের সাথে হাই হ্যালো করে না, ভাই কেমন জিজ্ঞেস করে না, কি জিজ্ঞেস করে রাষ্ট্র কি করে চলবে। তো সেই বিষয়গুলোতে কি আলাপ হচ্ছে, তাদের কি ধারণা দেওয়া হচ্ছে, সেটা আমাদের সাথে শেয়ার করা উচিত না। আমার শেষ একটু বলে যাই, সেটা হলো যে এই যে এক হইল আবার যে বিচ্ছিন্ন হইলো, এটাকে বৃহত্তরতে খারাপ না দেখে আমি পজিটিভ দেখি, কারণে যে ইসলামিজম পোস্ট ইসলাম। সবচেয়ে বড় কথা হলো যে জামাত ইসলামকে দেখা হলো রাষ্ট্রকল্প হিসেবে মাওলানা মওদুদির বিস্তৃত লেখা, সেই লেখার ক্রিটিক আছে, তবে খারাপও না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরেকটা ধারা আছে, তারা আমরা রাষ্ট্রকে দেখি আকিদা, ইবাদত এবং আল্লাহকে সমর্পণ করার উপকরণ হিসেবে। তো এই দুই পার্থক্যটা বাংলাদেশে একাকার হয়ে যাচ্ছিল। সেই একাকার হওয়াটা দীর্ঘমেয়াদী বাংলাদেশের ক্ষতির কারণ হতে বলে মনে হয় আমার কাছে। এই যে এটা হয়েছে আমি তকদিরের ফয়সালা, এটা খুব চমৎকার জায়গায় আসবে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমাদের পরস্পরের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা রাখতে হবে। আমি আর মামুন ভাই বা আমাদের ইসলাম দুইজন দুই পথে হাঁটছি বটে, কিন্তু পরস্পর শ্রদ্ধা ভালোবাসায় থাকে, ভালো হবে। আর ওই যে বট বাহিনী আমাদের নিচের ছেলে পেলে এরাকে করলে আমরা দায়ী না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম প্রচার সম্পাদক আমার কোনো দায়িত্বশীল পদে আছে এমন কেউ যদি কোনো কটুবাক্য করে, তাকে কেউ অনুযোগ তাকে দলতে বাদ দিয়ে দিই, সেটা আমরা করি। ইনশাআল্লাহ এটা আমার জন্য ভালো একটা দিক, আমার জন্য খুলে দেবেন। একটা অভিযোগ আছে জামাতের বিরুদ্ধে, কি বলবেন? আরেকটা হচ্ছে জামাত এবারে নির্বাচনে বলছিলেন ওয়েলফেয়ার স্টেটের কথা, সেখানে নারী প্রার্থী দিল না, শরিয়া আইনের কথা বলছেন না, এই যে দুটো জায়গা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে তারেক রহমান সাহেব, যে তারেক রহমান সাহেব আমি সম্মানিত ডিউ রেসপেক্ট
সম্মান রেখে বলছি, তারেক রহমান সাহেব, মাহমুদুর রহমান সাহেব এদিন একটা চমৎকার কথা বলেছেন যে তারেক রহমান সাহেবকে বলেছেন আপনি 17-18 বছর ছিলেন না, আপনি বাংলাদেশ সম্বন্ধে জানেন না। আমার মনে হয় ওই দিন ওনার মাহমুদুর রহমানের কথাটা আমার কাছে যথার্থ মনে হয়নি, কিন্তু আজকে দাঁড়িয়ে আমার কাছে যথার্থ মনে হয়েছে। কারণ তারেক রহমান সাহেব 17-18 বছর ছিলেন না এটা প্রমাণ করলেন আজকে। কারণ তারেক রহমান সাহেব এখন তাকান হচ্ছে বিএনপির সেই বড় বড় নেতাদের চশমা দিয়ে তাকান। 17-18 বছর বাংলাদেশে শিবিরের ট্র্যাক দিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না তার ছাত্র সংগঠন করার কারণে তাকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন বিশ্বজিৎ একটা হিন্দু, তাকে যখন হত্যা করা হচ্ছিল, মারা হচ্ছিল শিবির ট্যাগ দিয়ে, সে বলেছে আমি হিন্দু, বলেছে তুই হিন্দু শিবির, তারপর তাকে হত্যা করা হয়েছে। আবরারকে শিবির ট্যাগিং দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আবরারকে কেন? শিবির, তার মানে শিবির ট্যাগিং দিয়ে হত্যা করা বৈধ ছিল 17-18 বছর। বাংলাদেশে কোনো সংগঠন এটা বলতে পারবে না, কোনো সংগঠন বলতে পারবে না ট্যাগিং দিয়ে হত্যা করার এটা ছিল শিবিরের। যে শিবিরের উপর যে আপনি দেখেন বাংলাদেশের যতগুলো, আপনি কি মনে করেন শিবিরের পরিচয় দিয়ে মরে যাওয়া ভালো ছিল? তখন মরে যাওয়া ভালো ছিল? প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিস ওপেন ছিল, জামাতের একটা অফিসও বাংলাদেশে ওপেন ছিল না। জামাতে পুরো দল, আজকে জুলাই আন্দোলনে সবাই আন্দোলন করেছে, কিন্তু সর্বশেষ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। তার মানে তাদের টার্গেটে ছিল জামাত। সে জামাতের একটা, আপনি দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ছাত্র শিবির ওপেন ছিল। 15-16 সাল পর্যন্ত ছাত্র শিবির তার আদর্শ প্রচার করে গেছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি দেখেছেন 2012 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের 2 জন ভাইকে শহীদ করা হয়েছে। আপনি 2009 সালে